হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিএসসি একাডেমি। আমি রাহুল চক্রবর্তী, ভিএসসি একাডেমির ইতিহাসের এডুকেটর। আজকে ভিএসসি একাডেমির এই প্ল্যাটফর্মে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রাচীন ভারতের ইতিহাস। প্রাচীন ভারতের ইতিহাসের একেবারে প্রথম অধ্যায়, আর যে অধ্যায়টার নাম হচ্ছে প্রি হিস্টোরিক পিরিয়ড, মানে আমরা যেটাকে বাংলায় বলি প্রাগৈতিহাসিক যুগের ভারতবর্ষ। তো এখন এই প্রি হিস্টোরিক পিরিয়ড বা প্রাগৈতিহাসিক যুগের ভারতবর্ষকে নিয়ে যদি আমরা আলোচনা করতে যাই, তো সেক্ষেত্রে আমাদেরকে বেসিক কয়েকটা জিনিস প্রথমত জানতে হবে। এবং যদি তোমরা আমার পিপিটির দিকে তাকাও, তো আমার পিপিটি দিকে দেখো একদম স্পেসিফিকলি এই প্রিহিস্ট্রিক পিরিয়ডের বেসিক যে ফিচারগুলো, সেই ফিচারগুলোর কথা কিন্তু উল্লেখ করা রয়েছে। যেমন যেমন এই প্রাগৈতিহাসিক যুগ বলতে আমরা বুঝি সেই যুগকে যে যুগে মানুষের কাছে কোনো লিখিত উপাদান ছিল না, অর্থাৎ নো রিটেন রেকর্ডস অ্যাভেলেবল। অর্থাৎ প্রাগৈতিহাসিক যুগের মানুষ লিখতে জানতো না। তো মাই ডিয়ার স্টুডেন্টস, যদি তারা লিখতে না জানে তা তো কোনো লিখিত উপাদান পাওয়া সম্ভবপর নয়। তাই প্রাগৈতিহাসিক যুগের প্রথম যে ফিচারটা হচ্ছে নো রিটেন রেকর্ডস অ্যাভেলেবল। সেকেন্ড যে বিষয়টা হচ্ছে এই প্রাগৈতিহাসিক যুগ, যেটা এন্টায়ার প্রাগৈতিহাসিক যুগ বা প্রিহিস্টোরিক কালচার বা প্রিহিস্টোরিক পিরিয়ড, এই যুগে মানুষ কিন্তু কোনো ধাতুর ব্যবহার জানতো না। দে ডিড নট নো দ্য ইউজ অফ দ্য মেটাল। তারা কোনো ধাতুর ব্যবহার জানতো না। তাহলে স্যার কিসের ব্যবহার করতো? প্রাগৈতিহাসিক যুগের মানুষ একমাত্র যেটার ব্যবহার করতে জানতো সেটা হচ্ছে স্টোন। যেহেতু এন্টায়ার প্রাগৈতিহাসিক যুগের মানুষ এই পাথর এবং পাথরের অস্ত্র সামগ্রী ব্যবহার করেছিল, দিস ইজ ওয়াই দ্য প্রিহিস্টোরিক এজ ইজ অলসো নোন অ্যাজ দ্য স্টোন এজ। এই কারণের জন্য এই প্রাগৈতিহাসিক যুগকে আমরা সাধারণত পাথরের যুগ বলে অভিহিত করতে পারি। তাহলে দেখো, এই যে প্রথম তোমাদের একদম যে ব্রিফটা করলাম, যে ব্রিফিংটা দিলাম, এই ব্রিফিং এ আমরা বেসিক্যালি দুটো ইনফরমেশন পেয়ে গেলাম। নাম্বার ওয়ান, প্রাগৈতিহাসিক যুগের মানুষ লিখতে জানতো না। যেহেতু তারা লিখতে জানতো না, তাই কোনো লিখিত উপাদান এই যুগে পাওয়া যায় না। সেকেন্ড থিং, প্রাগৈতিহাসিক যুগের মানুষ বেসিক্যালি তারা কিন্তু কোনো ধাতুর ব্যবহার জানতো না। তারা যেহেতু পাথরের ব্যবহার করতো, তাই জন্য এই প্রাগৈতিহাসিক যুগকে আমরা পাথরের যুগ এই অভিহিত করতে পারি। এরপর আমরা নেক্সট স্লাইডে যাব। দেখো, আমাদের এই প্রাগৈতিহাসিক যুগকে আমরা সাধারণভাবে কটা ভাগে ভাগ করতে পারি। বেসিক্যালি আমরা প্রাগৈতিহাসিক যুগকে ভাগ করতে পারি তিনটে ভাগে, এবং সেই তিনটে ভাগ তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ। নাম্বার ওয়ান যে ভাগটা, সেটা হচ্ছে প্যালিওলিথিক এজ। দ্বিতীয় যে ভাগটা রয়েছে সেটা হচ্ছে মেসোলিথিক এজ। আর তৃতীয় যে ভাগটা রয়েছে সেটা হচ্ছে কিন্তু নিওলিথিক এজ। এই যে প্যালিওলিথিক এজ যেটা রয়েছে, অর্থাৎ এটার বাংলা হচ্ছে প্রাচীন প্রস্তর যুগ। মেসোলিথিক যুগ, এটার বাংলা হচ্ছে মধ্যপ্রস্তর যুগ। আর যেটা রয়েছে দ্য নিওলিথিক এজ, এটার বাংলা হচ্ছে নব্যপ্রস্তর যুগ। এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, স্যার সেটা বুঝলাম যে প্রাগৈতিহাসিক যুগে তিন ভাগে ভাগ করা যায়, কিন্তু স্যার কিসের ভিত্তিতে এই প্রাগৈতিহাসিক যুগকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি? কিসের ভিত্তিতে? অন দ্য বেসিস অফ হুইচ এলিমেন্ট we can divide the entire prehistoric period into three phases. প্রাগৈতিহাসিক যুগে মানুষের দ্বারা যে ব্যবহৃত পাথরের অস্ত্র, আমি প্রথমেই বলেছি যে প্রাগৈতিহাসিক যুগের মানুষ তারা কিন্তু ধাতুর ব্যবহার জানতেন না, তারা পাথর তারা ব্যবহার করতেন, তাই এই যুগটাকে বলা হয় পাথরের যুগ। তো প্রাগৈতিহাসিক যুগে মানুষের দ্বারা ব্যবহৃত যে পাথরের অস্ত্র, স্টোন টুলস, তার টেকনোলজিক্যাল যে চেঞ্জেস এসেছে সময়ের সঙ্গে সঙ্গে, অর্থাৎ পাথরের অস্ত্রের প্রযুক্তিগত পরিবর্তন এবং এই এন্টায়ার প্রাগৈতিহাসিক যুগে মানুষের জীবনযাত্রার পরিবর্তন, অর্থাৎ চেঞ্জেস অফ দ্য সাবসিস্টেন্স বেস, বেসিক্যালি এই দুটোর ভিত্তিতে আমরা এন্টায়ার প্রিহিস্টোরিক এজকে এই তিন ভাগে ভাগ করতে পারি। এখন বিষয়টা তাহলে তোমরা প্রথমত এটা খাতায় লিখে রাখতে পারো বা মনেও রাখতে পারো, কারণ এটা পরীক্ষায় এসেছে। আমাদের ইউপিএসসি পরীক্ষা যদি পিওয়াইকিউ তোমরা দেখো, তো সেখানে এই প্রশ্নটা এসেছে যে কিসের ভিত্তিতে আমরা এন্টায়ার প্রিহিস্টোরিক পিরিয়ডকে তিন ভাগে ভাগ করতে পারি।
তাহলে যে দুটো ভিত্তিতে ভাগ করা যায়, অন দ্য বেসিস অফ স্টোন টুল টেকনোলজি অ্যান্ড অন দ্য বেসিস অফ দ্য সাবসিস্টেন্স বেস অফ ম্যানকাইন্ড। এখন তোমরা বলতে পারো স্যার স্টোন টুল টেকনোলজির ব্যাপারটা কি? এটাই তুমি একদম গোদা বাংলায় তোমাদেরকে বলি, তাহলে বিষয়টা হচ্ছে দেখো, এই যে আমাদের মানব সভ্যতার ইতিহাস, এই মানব সভ্যতার ইতিহাস জবের থেকে শুরু হয়েছে, মানে এই প্রিহিস্টোরিক পিরিয়ড থেকে, সেদিন থেকেই মানব সভ্যতা কিন্তু ক্রমেই উন্নতির দিকে এগিয়ে গেছে। মানব সভ্যতার বয়স যত বেড়েছে, মানব সভ্যতা ক্রমেই কিন্তু উন্নতির দিকে, ক্রমশ উন্নতির পথে এগিয়ে গেছে। এবং এই যে উন্নতির পথে মানব সভ্যতার এগিয়ে যাওয়া, এটাকে আমরা বলতে পারি ইভ্যালুয়েশন বা বিবর্তন। এই বিবর্তনটা কেমন? প্রাগৈতিহাসিক যুগের একেবারে সূচনা লগ্নে, মানে ধরো এই প্যালিওলিথিক পিরিয়ডে মানুষ যে পাথরের অস্ত্রটা ব্যবহার করত, সময় যত এগিয়েছে, অর্থাৎ যখন মেসোলিথিক পিরিয়ড এসেছে, যখন আমাদের নব্যপ্রস্তর যুগ বা দ্য নিওলিথিক পিরিয়ড যখন এসেছে, আমরা দেখেছি মানুষের পাথরের অস্ত্রের তার যে আকৃতিগত, তার যে প্রকৃতিগত পরিবর্তন কিন্তু ঘটেছে। অর্থাৎ তার পাথরের অস্ত্রের কি হয়েছে, ক্রমশ পাথরের অস্ত্রটাকে সে আরো যুগোপযোগী করে তোলার চেষ্টা করেছে। দিস ইজ ওয়াই আমি এই টার্মটা ইউজ করলাম, অন দ্য বেসিস অফ দ্য স্টোন টুল টেকনোলজি, অর্থাৎ পাথরের অস্ত্রের প্রযুক্তিগত পরিবর্তন বা প্রযুক্তিগত বিবর্তন, আর তার সাথে মানুষের জীবনযাত্রার চেঞ্জেস। কেমন জীবনযাত্রার চেঞ্জেসটা কেমন? এই যে প্যালিওলিথিক পিরিয়ড, প্রাচীন প্রস্তর যুগ, এই যুগে মানুষের জীবনযাত্রা কেমন ছিল জানো তো? হান্টার অ্যান্ড নোম্যাডিক। এই নোম্যাডিক শব্দ অর্থ হচ্ছে যাযাবর। এই যে প্রাচীন প্রস্তর যুগ বা প্যালিওলিথিক পিরিয়ড, যেটাকে মানব সভ্যতার ইতিহাসের একদম প্রথম যুগ হিসেবে আমরা অভিহিত করতে পারি, এই যুগে মানুষ ছিল কি? শিকারী। মানুষ কিন্তু শুধুমাত্র কি করত? শিকার করত। আর তার সাথে ছিল সে নোম্যাডিক। নোম্যাডিক মানে কি মাই ডিয়ার স্টুডেন্টস? নোম্যাডিক মানে হচ্ছে যাযাবর, অর্থাৎ যার কোনো স্থায়ী বাড়ি নেই, যার কোনো স্থায়ী বাসস্থান নেই, যার কোনো স্থায়ী বসত নেই, সেই হচ্ছে কিন্তু নোম্যাডিক, অর্থাৎ সে ছিল যাযাবর। প্যালিওলিথিক পিরিয়ডে সে ছিল কিন্তু হান্টার অ্যান্ড নোম্যাডিক, কিন্তু সময় যত এগোলো, যখন এই মেসোলিথিক পিরিয়ড এলো, মানুষের এই জীবনযাত্রার মধ্যে কিন্তু পরিবর্তন। কি কি পরিবর্তন ঘটেছে সেটা আমরা ডেফিনেটলি একটু পরে যখন এই তিনটে যুগকে নিয়ে ইন ডিটেলস আলোচনা করবো, তখন তো ডেফিনেটলি আমি তোমাদেরকে বলবো। কিন্তু মানুষের এই জীবনযাত্রার ভেতর কিন্তু ধীরে ধীরে পরিবর্তন এসেছে। এই যে মানুষের জীবনযাত্রার যে পরিবর্তন, তার উপর ভিত্তি করে, এবং যেটা বললাম পাথরের অস্ত্রের প্রযুক্তিগত পরিবর্তনের উপর ভিত্তি করে, দ্য এন্টায়ার স্টোন এজ বা দ্য এন্টায়ার প্রিহিস্টোরিক এজ ক্যান বি ক্লাসিফাইড ইন্টু 3 phases। আর সেই তিনটে ফেজ হলো প্যালিওলিথিক, মেসোলিথিক অ্যান্ড নিওলিথিক। ক্লিয়ার? তাহলে যদি আমাদেরকে পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞাসা করে যে আমরা কিসের ভিত্তিতে প্রাগৈতিহাসিক যুগ বা স্টোন এজকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি, সেটার উত্তর আমরা করতে পারবো। আর যদি বলা হয় দ্য এন্টায়ার স্টোন এজ ক্যান বি ক্লাসিফাইড ইন্টু হাউ মেনি ফেজেস, পাথরের যুগ বা প্রাগৈতিহাসিক যুগকে আমরা কটা ভাগে ভাগ করতে পারি, যদি সেটা আসে সেক্ষেত্রে আমরা উত্তর দিতে পারবো 3টে ভাগে ভাগ করতে পারি। ক্লিয়ার? এবার আমরা নেক্সট স্লাইডে যাব। নেক্সট স্লাইডে আমরা বেসিক্যালি যে বিষয়টার কথা বলবো, যে এই যে তোমার পাথরের যুগ নিয়ে আমরা আলোচনা করছি, এবং আমাদের আলোচনাটা ডেফিনেটলি ভারতের ইতিহাসের ভেতরে কিন্তু সীমাবদ্ধ থাকবে, যেহেতু আমরা প্রাচীন ভারতবর্ষের পার্সপেক্টে বা প্রাচীন ভারতবর্ষের কনটেক্সটে আমরা স্টোন এজকে নিয়ে আলোচনা করছি। মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো প্রাচীন ভারতবর্ষে বা ভারতবর্ষের ইতিহাসের প্রেক্ষিতে এই যে স্টোন এজ বা এই পাথরের যুগের প্রথম আবিষ্কারের কৃতিত্ব যার, তিনি কিন্তু কোনো ভারতীয় নয়, তিনি হচ্ছেন সাহেব। আর সে সাহেবের নাম হচ্ছে, এই যে আমার পিপিটিতে দেওয়া আছে, রবার্ট ব্রুস ফুট। এই ভদ্রলোক খুব ইম্পর্টেন্ট পার্সোনালিটি, স্পেশালি ইন দ্য কনটেক্সট অফ দ্য আর্লিয়েস্ট ডিসকভারি অফ দ্য ট্রেসেস অফ ইন্ডিয়ান স্টোন এজ। রবার্ট ব্রুস ফুট এই ভদ্রলোক 1863 সাল নাগাদ, সালটা খুব ইম্পর্টেন্ট, 1863 সাল নাগাদ
এই রবার্ট ব্রুস ফুট, যিনি জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার একজন অফিসার ছিলেন, তিনি আমাদের আজকের চেন্নাই বা সেই সময় যেটাকে মাদ্রাস বলা হতো, সেই চেন্নাই বা মাদ্রাসের পাল্লাভারাম বলে একটা জায়গা আছে। পাল্লাভারাম আমার পিপিটি তো দেওয়া আছে, PALLAVARA, পাল্লাভারাম। এই পাল্লাভারাম বলে জায়গাটায় তিনি প্রথম একটা হ্যান্ড অ্যাক্স, অবশ্যই স্টোন মেড একটা হ্যান্ড অ্যাক্স আবিষ্কার করেন এবং তার সাথে একটা ব্রাউনিশ কোয়ার্টজাইট, বাদামি রঙের কোয়ার্টজাইট পাথর তিনি আবিষ্কার করেন। এবং এই যে স্টোন মেড হ্যান্ড অ্যাক্স এবং এই যে বাদামি রঙের যে কোয়ার্টজাইট বা ব্রাউনিশ কোয়ার্টজাইট যেটা তিনি আবিষ্কার করলেন, এই দুটো আবিষ্কার বা এই দুটো উপাদান ভারতবর্ষের ইতিহাসে প্রাগৈতিহাসিক যুগের সবচেয়ে প্রাচীনতম আবিষ্কৃত উপাদান হিসেবে কিন্তু স্বীকৃতি দেওয়া হয়। তো যেহেতু রবার্ট ব্রুস ফুট, হি ওয়াজ দ্য ফার্স্ট পার্সন হু ডিসকভার্ড দি প্রিহিস্টোরিক এলিমেন্ট ইন কনটেক্সট অফ ইন্ডিয়ান হিস্ট্রি, সেই কারণের জন্য রবার্ট ব্রুস ফুটকে বলা হয়ে থাকে, কি বলা হয়ে থাকে? দ্য ফাদার অফ ইন্ডিয়ান প্রিহিস্ট্রি। আমরা এটা প্রত্যেকে মনে রাখবো, এই প্রশ্নটা বহুবার বিভিন্ন পরীক্ষায়, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় একাধিকবার কিন্তু এসেছে, যে কাকে ভারতীয় প্রাগৈতিহাসিক ইতিহাস চর্চার জনক বলা হয়। মনে রাখবে, রবার্ট ব্রুস ফুট, তাকে বলা হয় দ্য ফাদার অফ ইন্ডিয়ান প্রি হিস্ট্রি। এবার এখান থেকে অনেকগুলো প্রশ্ন আসতে পারে। এই যে রবার্ট ব্রুস ফুট, তিনি চেন্নাইয়ের পল্লাভারাম বলে জায়গাটায় যে হ্যান্ড অ্যাক্সটা আবিষ্কার করলেন, হাত কুটারটা, এটাকে বলা হয়ে থাকে পল্লাভারাম হ্যান্ড অ্যাক্স কে আবিষ্কার করে? পরীক্ষায় প্রশ্ন দেয় পল্লাভারাম হ্যান্ড অ্যাক্স ওয়াজ ডিসকভার্ড বাই হুম? আমরা উত্তর করতে পারবো রবার্ট ব্রুস ফুট। যদি বলে যে ফার্স্ট প্যালিওলিথিক টুল ডিসকভার্ড ইন হুইচ পার্ট অফ ইন্ডিয়া, প্রথম প্যালিওলিথিক টুল ভারতবর্ষের কোথায় আবিষ্কার হয়? আমরা উত্তর করতে পারবো পল্লাভারাম। আর যদি বলে যে ফার্স্ট প্যালিওলিথিক টুল ডিসকভার্ড ইন ইন্ডিয়া বাই হুম ইন হুইচ ইয়ার, আমরা সেটাও কিন্তু উত্তর করতে পারবো রবার্ট ব্রুস ফুট। ক্লিয়ার? তাহলে রবার্ট ব্রুস ফুট থেকে কিন্তু একাধিক প্রশ্ন আসতে পারে। কি কি প্রশ্ন আসতে পারে সেগুলো আমি তোমাদের সাথে আলোচনা করেছি এবং এই জিনিসগুলো তোমরা কিন্তু মনে রাখবে। এবার আমরা পরের স্লাইডে যাব। দেখো, আমরা যদি বলি এই যে পাথরের যুগ নিয়ে আমি এত কথা বললাম, প্যালিওলিথিক যুগ, মেসোলিথিক যুগ বা যেটাকে আমরা নিওলিথিক যুগ বললাম, এখন তোমাদের মধ্যে এই প্রশ্নটা তোমরা আমাকে স্বাভাবিকভাবেই করতে পারো যে স্যার, এই যে পাথরের যুগের আপনি নামগুলো বললেন, ঠিক আছে, এই নামগুলো তো স্যার মঙ্গল গ্রহ থেকে আসেনি, কেউ না কেউ তো এই নামকরণগুলো করেছিল, তো স্যার কারা করেছিল? ডেফিনেটলি জানা দরকার আমাদের। প্রথমত বলে রাখি, দ্য থিওরি অফ দ্য থ্রি এজ সিস্টেম ওয়াজ ফার্স্ট পুট ফরওয়ার্ড বাই, এই যে প্রাগৈতিহাসিক যুগকে আমরা তিন ভাগে ভাগ করব, এই তিন ভাগে ভাগ করার কনসেপ্টটা প্রথম যাদের দ্বারা এসেছিল সেই দুজন ভদ্রলোকের নাম হচ্ছে ড্যানিশ স্কলার, একজন হচ্ছেন PF সুহাম এবং আরেকজনের নাম হলো ক্রিশ্চিয়ান থমসন। এই দুজন ভদ্রলোক ডেনমার্কের লোক। এই দুজন ভদ্রলোক প্রথম পুরো এন্টায়ার পাথরের যুগকে এনারা তিন ভাগে ভাগ করার কনসেপ্টটা কিন্তু রেখেছিলেন। এনারা কিন্তু নামকরণ করেন, কিন্তু পুরো পাথরের যুগকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি, তিনটে ভাগে ভাগ করা যায়, এই কনসেপ্টটা প্রথম দিয়েছিলেন PF সুহাম এবং ক্রিশ্চিয়ান থমসন। পরবর্তীকালে এই যে নামগুলো এলো, প্যালিওলিথিক এজ, মেসোলিথিক এজ কিংবা দ্য নিওলিথিক এজ, এই নামগুলো কারা করেছিলেন? মাই ডিয়ার স্টুডেন্টস, 1863 সাল নাগাদ, ইন দ্য ইয়ার অফ দি 1863, এই ভদ্রলোকের নামটা তোমাদের খুব ভালো করে মনে রাখতে হবে, জন লুবক, LUBBOCK। এই জন লুবক সাহেব, তিনি প্রথম এই পাথরের যুগের দুটো পাথরের যুগের নামকরণ করেন। একটা যুগের নামকরণ করেছিলেন প্যালিওলিথিক এবং আরেকটা যুগের নামকরণ করেছিলেন নিওলিথিক। তাহলে এখান থেকে আমরা আরেকটা প্রশ্ন পেয়ে গেলাম। যদি আমাদেরকে প্রশ্ন করা হয় যে প্যালিওলিথিক এবং নিওলিথিক এই দুটো শব্দবন্ধ বা এই দুটো টার্ম কার দ্বারা প্রথম ব্যবহৃত হয়েছিল বা কে প্রথম ব্যবহার করেছিল, আমরা উত্তর করতে পারবো জন লুবক। এবার প্যালিওলিথিক যুগ এবং নিওলিথিক যুগ
এই দুটো যুগের নামকরণ করেছেন জন লুবক। কিন্তু প্যালিওলিথিক যুগ এবং নিওলিথিক যুগের মাঝখানে আরো একটা যুগ রয়েছে, যে যুগটার নাম হচ্ছে মেসোলিথিক যুগ। এই মেসোলিথিক যুগটার নামকরণ কিন্তু অনেকটাই পরে এসেছে। 1863 সালে প্যালিওলিথিক যুগ আর নিওলিথিক যুগ এসেছে। তার অনেক পরে 1877 সাল নাগাদ আমরা দেখলাম এই মেসোলিথিক শব্দবন্ধটা ব্যবহার করলেন। অবশ্যই এটা জন লুবক ব্যবহার করেননি, এটা যিনি ব্যবহার করেছিলেন তার নাম হলো হডার ওয়েস্ট্রপ। তো এই নামটা আমাদেরকে মনে রাখতে হবে, হডার ওয়েস্ট্রপ। তিনি কিন্তু হি কয়েন্ড দ্য টার্ম মেসোলিথিক ইন দ্য ইয়ার অফ দি 1877, রাইট? তাহলে এই যে প্যালিওলিথিক এজ, মেসোলিথিক এজ কিংবা নিওলিথিক এজ, এই যে কনসেপ্টটা নিয়ে আমরা পড়াশোনা করছি আজকে, সেখানে প্যালিওলিথিক শব্দটা, মেসোলিথিক শব্দটা এবং নিওলিথিক শব্দটা, এই তিনটে টার্ম বা তিনটে শব্দবন্ধ কারা ব্যবহার করেছিলেন আমরা তাদের নাম পেয়ে গেলাম। হডার ওয়েস্ট্রপ যিনি মেসোলিথিক এই টার্মটা ইউজ করেছিলেন, প্যালিওলিথিক আর দ্য নিওলিথিক এই দুটো টার্ম যিনি ইউজ করেছিলেন তার নাম হলো জন লুবক 1863, আর মেসোলিথিক 1877। ঠিক, চলো এবার আমরা নেক্সট পার্টে যাব। এবার যে বিষয়টার কথা বলবো, যে এই যে স্টোন এজ বা প্যালিওলিথিক এজ, প্রিহিস্টোরিক এজ, এই প্রিহিস্টোরিক এজের একদম প্রথম যুগটার নাম হচ্ছে প্যালিওলিথিক এজ। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের এখানে বলে রাখি, এই ভারতবর্ষে, ভারতীয় উপমহাদেশে প্রথম এই প্রাগৈতিহাসিক যুগের হিউম্যান ফসিলস প্রথম কোথায় আবিষ্কার? ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তোমরা যদি WBCS এর প্রিলিমস বা মেন্সের PYQ অ্যাক্সেস করো তো দেখবে সেখানে কিন্তু এই প্রশ্নটা একাধিকবার দিয়েছে। মনে রাখবে, ভারতীয় উপমহাদেশে এই প্রাগৈতিহাসিক যুগের হোমিনিড মানে আমরা বলতে পারি হিউম্যান ফসিলস, মানব জীবাশ্ম, প্রথম যে অঞ্চলটা আবিষ্কার হয়েছিল সেই অঞ্চলটার নাম হচ্ছে নর্মদা ভ্যালি, মানে নর্মদা নদী উপত্যকা। এবং নর্মদা নদী উপত্যকার যে অঞ্চলটায় স্পেসিফিকলি যে গ্রামটাতে পাওয়া গেছে সেই গ্রামটার নাম হচ্ছে হাতনোরা ভিলেজ। এই নর্মদা নদী উপত্যকার হাতনোরা বলে গ্রাম, এখানে কিন্তু প্রথম প্রাগৈতিহাসিক যুগের হোমিনিড বা আমরা বলতে পারি হিউম্যান ফসিলস ওয়াজ ফার্স্ট ডিসকভার্ড। যেহেতু নর্মদা নদীর উপত্যকায় প্রাগৈতিহাসিক যুগের মানব জীবাশ্ম পাওয়া গেছে, এই মানব জীবাশ্মগুলোকে বলা হয়ে থাকে নর্মদা ম্যান। আমরা প্রত্যেকে এটা খাতায় লিখে রাখবো, বলা হয়ে থাকে নর্মদা ম্যান। ক্লিয়ার? এটা পরীক্ষায় আসে যে ভারতীয় উপমহাদেশে প্রাগৈতিহাসিক যুগের মানব জীবাশ্ম প্রথম কোথায় আবিষ্কার হয়েছে? নর্মদা নদী উপত্যকায়। আর নর্মদা ম্যান এই জন্য বলা হয়ে থাকে, বা নর্মদা ম্যান এই টার্মটা কিন্তু ইউজ করা হয়ে থাকে। ক্লিয়ার? এবার আমরা আসবো এই যে তিনটে পাথরের যুগ, তার মধ্যে প্রথম পাথরের যুগ যেটার নাম হচ্ছে প্যালিওলিথিক পিরিয়ড। দেখো, প্যালিওলিথিক পিরিয়ড নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে আমরা বলতে পারি যে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে এই যে প্যালিওলিথিক যুগ মানে প্রাচীন প্রস্তর যুগ, এই প্রাচীন প্রস্তর যুগকে আমরা ফার্দার আরো তিনটে উপশ্রেণীতে বিভক্ত করতে পারি। প্যালিওলিথিক যুগকে আমরা তিনটে আরো উপশ্রেণীতে ভাগ করতে পারি। তার মধ্যে একটা ভাগ হচ্ছে লোয়ার প্যালিওলিথিক, আরেকটা ভাগ হচ্ছে মিডিল প্যালিওলিথিক এবং আরেকটা ভাগ হচ্ছে আপার প্যালিওলিথিক। এখন এই যে প্যালিওলিথিক যুগ, এখান থেকে কি প্রশ্ন আমাদের আসতে পারে? দেখো, আমরা যদি লোয়ার প্যালিওলিথিক নিয়ে গল্পটা শুরু করি তো এখানে আমরা একটা বিষয় মনে রাখবো যে লোয়ার প্যালিওলিথিক যুগে মানুষের ব্যবহৃত পাথরের অস্ত্র কোনটা ছিল। মাই ডিয়ার স্টুডেন্টস, মনে রাখবে লোয়ার প্যালিওলিথিক যুগে মানুষ যে অস্ত্রটা প্রথম ব্যবহার করেছিল সেই অস্ত্রটার নাম হচ্ছে পেবেল টুল টেকনোলজি। এই পেবেল টুল টেকনোলজি শব্দটার অর্থ কি আমি বলে দিতে পারি, অর্থাৎ নুড়ি পাথর। মানুষ প্রথম কি করতে শিখলো জানো তো? মানুষ প্রথম
যখন তাকে একটা বন্যপ্রাণী আক্রমণ করতে আসলো, তখন সে কি করলো, তখন সে একটা পাথর তুলে, তার হাতের সাইজের একটা পাথর তুলে সেই বন্যপ্রাণীটা থেকে ছুড়লো, এবং সে তখন প্রথম আত্মরক্ষা করতে শিখলো বন্যপ্রাণীটা থেকে। সে কিন্তু পাথরের অস্ত্রটা কোনো প্রযুক্তিগত, কোনো আকৃতিগত কোনো পরিবর্তন করতে পারেনি, শুধু পাথরের অস্ত্রটা তুলতে শিখেছে, হাত দিয়ে ছুঁড়তে শিখেছে। তো এই যে মানুষ প্রথমবার পাথরের অস্ত্রকে তার হাতের সাইজের পাথরের অস্ত্র তুললো এবং সেটাকে ছুঁড়ে সে আত্মরক্ষা করতে শিখলো, এটাকেই ঐতিহাসিকেরা বলছেন ফার্স্ট স্টোন টুল এভার ইউজড বাই দ্য হিউম্যান। আর এই পাথরের অস্ত্রটার প্রযুক্তিটার নামই হচ্ছে পেবেল টুল টেকনোলজি। মনে রাখবে, যেটা প্রথম লোয়ার প্যালিওলিথিক যুগে মানুষ ব্যবহার করেছিল, পরীক্ষায় আসে। এর পাশাপাশি লোয়ার প্যালিওলিথিক যুগে মানুষ আরেকটা পাথরের অস্ত্র ব্যবহার করতো, হ্যান্ড অ্যাক্স, পাথরের তৈরি, ক্লেভার্স অ্যান্ড চপিং টুলস। তো বেসিক্যালি এই পাথরের যুগগুলোতে মানুষের ব্যবহৃত অস্ত্রগুলো, পাথরের অস্ত্রগুলো কি কি ছিল, এগুলো নিয়ে পরীক্ষায় প্রশ্ন কিন্তু দেয়। সেই জন্য এগুলো আমরা একটু মনে রাখতে হবে যে কোন স্টোন এজে মানুষ কোন স্টোন টুলটা ইউজ করেছিল। এবার যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এই প্রত্যেকটা স্টোন এজের কিছু ইম্পর্টেন্ট সাইটস রয়েছে, গুরুত্বপূর্ণ কেন্দ্র, এবং সেই গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলো প্রথমত দেয় পরীক্ষায় যে এই কেন্দ্রগুলো কোন পাথরের যুগের সাথে সম্পর্কিত। সেকেন্ডলি যেটা দেয় সেটা হচ্ছে যে এই গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলো ভারতের বর্তমানে কোন কোন স্থানে অবস্থিত। বেসিক্যালি এই রিলেটেড প্রশ্নই কিন্তু এই স্টোন এজের সেন্টারগুলো থেকে আসে, এবং আমরা একেবারে পরীক্ষার পার্সপেক্টিভে কিন্তু এই আলোচনাটা কিন্তু করব। তো আমরা যদি লোয়ার প্যালিওলিথিকের ইম্পর্টেন্ট সাইটগুলোকে নিয়ে আলোচনা করতে যাই, তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা প্রথমেই এখান থেকে অনেকগুলো সাইটস আমার পিপিটিতে দেওয়া আছে, বাট আমি তোমাদেরকে বলবো যেটা মনে রাখবে বেলান ভ্যালি। এই বেলান ভ্যালিটা খুব ভালো করে মনে রাখবে। লোয়ার প্যালিওলিথিক যুগ শুধুমাত্র না, এন্টায়ার প্যালিওলিথিক যুগ, পুরো প্রাচীন প্রস্তর যুগের কিন্তু বলতে পারো কেন্দ্র ছিল এই বেলান ভ্যালি। এবং এই বেলান ভ্যালি কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশের মির্জাপুরে। জাস্ট এরকম মনে রাখবে। এবং দেখো এখানে দেখতে পাচ্ছ লোয়ার প্যালিওলিথিক যুগে মানুষ কি কি পাথরের অস্ত্র ব্যবহার করতো, আর পাথরের অস্ত্রের প্রকৃতি আকৃতি কেমন ছিল সেটা তোমরা দেখতে পাচ্ছ। এবার আমরা চলে যাব মিডিল প্যালিওলিথিক এজ। মাই ডিয়ার স্টুডেন্টস, লোয়ার প্যালিওলিথিকের পর আসবে মিডিল প্যালিওলিথিক এজ, মধ্য পুরাপ্রস্তর উপপর্ব, আমরা এটার বাংলা বলতে পারি। তাহলে একটা প্রশ্ন আমরা এখান থেকে পেয়ে গেছি যে প্যালিওলিথিক যুগকে আমরা কটা ভাগে ভাগ করতে পারি? 3টে ভাগে ভাগ করতে পারি। তার মধ্যে প্রথম ভাগটা লোয়ার প্যালিওলিথিক এজ, সেটা আমাদের আলোচনা হয়ে গেছে। এবার আসবো আমরা মিডিল প্যালিওলিথিক এজ। দেখো এই যে মিডিল প্যালিওলিথিক এজ, ভারতবর্ষে এই মিডিল প্যালিওলিথিক এজের আবিষ্কার দীর্ঘদিন হয়নি। 1960-এর দশক পর্যন্ত ভারতবর্ষের কোথাও মিডিল প্যালিওলিথিক যুগের কোনো কেন্দ্র আবিষ্কার হয়নি। ঠিক শুনছো, 1960-এর দশকের আগে পর্যন্ত বলছি। 1960-এর দশকে 1956-57 মহারাষ্ট্রের একটা অঞ্চল যেটার নাম হচ্ছে নেভাসা, এই দেখো আমার পিপিটিতে দেওয়া আছে। এই যে মহারাষ্ট্রের নেভাসা বলে যে অঞ্চলটা রয়েছে, এই মহারাষ্ট্রের নেভাসা অঞ্চলে আমরা প্রথম আবিষ্কার হলো এই মিডিল প্যালিওলিথিক যুগের কেন্দ্র। এবং এই মহারাষ্ট্রের নেভাসা যে নদীর তীরে অবস্থিত সেটা হচ্ছে প্রাভোরা নদী, প্রাভোরা রিভার। তো যেহেতু এই নেভাসা হচ্ছে প্রথম ভারতীয় উপমহাদেশে আবিষ্কৃত প্রথম মধ্য পুরাপ্রস্তর, মানে বাংলাটা বললাম, ইংরেজিটা মিডিল প্যালিওলিথিক সেন্টার, সেই কারণে in context of Indian subcontinent, the middle Paleolithic age is also known as the Nevasan Paleolithic age. যেহেতু নেভাসা, আমি আবার বলছি, ভারতীয় উপমহাদেশে আবিষ্কৃত প্রথম মিডিল প্যালিওলিথিক এজ, সেই কারণের জন্য কিন্তু মিডিল প্যালিওলিথিক এজের আরেকটা নাম হচ্ছে নেভাসান প্যালিওলিথিক এজ। কাইন্ডলি এটা তোমরা প্রত্যেকে মনে রাখবে। তাই যদি তোমাদেরকে পরীক্ষায় প্রশ্ন দেয়
দ্য নেভাসান প্যালিওলিথিক এজ। তার মানে মনে রাখবে, তার মানে জেনে যাবে যে নেভাসান প্যালিওলিথিক এজ বলতে আসলে বলা হচ্ছে মিডিল প্যালিওলিথিক এজকে। আর কেন নেভাসান প্যালিওলিথিক এজ বলা হচ্ছে তার এক্সপ্লেনেশন আমি দিয়েছি। যেহেতু মহারাষ্ট্রের নেভাসা হচ্ছে প্রথম আবিষ্কৃত মিডিল প্যালিওলিথিক যুগের সেন্টার। ক্লিয়ার? দেখো এবার যেটা বিষয়টা বলবো যে মিডিল প্যালিওলিথিক যুগের গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলো। দেখো মিডিল প্যালিওলিথিক যুগের গুরুত্বপূর্ণ কেন্দ্র এখানে আমার দেওয়া আছে, তার মধ্যে যে কেন্দ্রটা তোমরা খুব ইম্পর্টেন্টলি মনে রাখবে তার মধ্যে এটা বুধা পুষ্কর লেক। এই যে বুধা পুষ্কর লেক, এটা হচ্ছে সোর্সেস অফ সুইট ওয়াটার। বুধা পুষ্কর লেক এটা হচ্ছে সোর্সেস অফ সুইট ওয়াটার, অর্থাৎ মিষ্টি জলের হ্রদ বা মিষ্টি জলের একটা মানে সোর্স ছিল এই বুধা পুষ্কর লেক। এবং এই বুধা পুষ্কর লেক এর পাশে, বুধা পুষ্কর লেক সংলগ্ন অঞ্চলে মিডিল প্যালিওলিথিক যুগের মানুষ যে তাদের সেটেলমেন্ট গড়ে তুলেছিল তার প্রমাণ আমরা পাই। এবং এই বুধা পুষ্কর লেক যে বর্তমানে যেখানে অবস্থিত সেটা হচ্ছে কিন্তু রাজস্থান। রাজস্থানে কিন্তু এই বুধা পুষ্কর লেক অবস্থিত। তাই শুধুমাত্র সেন্টারগুলোর নাম জানলে চলবে না, সেন্টারগুলো বর্তমানে ভারতের কোথায় অবস্থিত সেটাও কিন্তু আমাদের মনে রাখতে হবে। তাই বুধা পুষ্কর লেক যেটা মিডিল প্যালিওলিথিক যুগের সেন্টার, বুধা পুষ্কর লেক হচ্ছে সুইট ওয়াটার সোর্সেস, মিষ্টি জলের হ্রদ, এবং এটা কিন্তু কোথায় অবস্থিত? রাজস্থানে অবস্থিত। তার মানে মিডিল প্যালিওলিথিক যুগের মানুষ এই বুধা পুষ্কর লেকের পাশে তাদের সেটেলমেন্ট গড়ে তুলেছিল। এরপর আমরা চলে যাব নেক্সট যে এজটাই, সেটা হচ্ছে আপার প্যালিওলিথিক এজ। মাই ডিয়ার স্টুডেন্টস, এই যে আপার প্যালিওলিথিক এজ, যেটা প্যালিওলিথিক এজের তিনটে ভাগের 3 নম্বর পার্ট। দেখো আপার প্যালিওলিথিক এজ কেন ইম্পর্টেন্ট জানো? আপার প্যালিওলিথিক এজ ইম্পর্টেন্ট দুটো কারণে। প্রথম কারণ যেটা হচ্ছে, a upper Paleolithic age is characterized by the appearance of the Homo sapiens. এটা পরীক্ষায় প্রশ্ন আসে। আপার প্যালিওলিথিক এজ গুরুত্বপূর্ণ এই কারণে, কারণ আপার প্যালিওলিথিক এজেই হোমো সেপিয়েন্স নামক এই মানব জাতিটির অস্তিত্ব বা মানব জাতিটির প্রথম আমরা অ্যাপিয়ারেন্সটা দেখতে পাই। এখন তোমরা বলতে পারো স্যার হোমো সেপিয়েন্স ব্যাপারটা একটু যদি বলেন তাহলে খুব ভালো হয়। দেখো আমাদের এই যে মানব জাতি, আমাদের বেসিক্যালি তিনটে, মানে এই মানব জাতির যখন মানে তোমার আমাদের মানব জাতির যখন সূচনা হয় তখন এই মানব জাতির তিনটে ভাগ ছিল, তিনটে ক্যাটাগরি ছিল। প্রথম ক্যাটাগরি যেটা ছিল মাই ডিয়ার স্টুডেন্টস, সেটা হচ্ছে কি হতো? হোমো হাবিলিস। তিনটে ক্যাটাগরি না বলে আমরা তিনটে প্রজাতি বলতে, হোমো হাবিলিস। এটা হচ্ছে আমাদের মানব জাতির প্রথম প্রজাতি, আর্লিয়েস্ট বলতে পারো এটা একটা প্রজাতি। এই হোমো হাবিলিস শব্দটার অর্থ কি? এই হোমো হাবিলিস শব্দটার অর্থ হচ্ছে হ্যান্ড ইউজিং ম্যান। অর্থাৎ হোমো হাবিলিস মানে মানুষ প্রথম পর্যায়ে কি করতে শিখেছিল? তার হাত দুটোকে সে ব্যবহার করতে শিখেছিল। হোমো হাবিলিস। হোমো হাবিলিসের পর দ্বিতীয় যে প্রজাতিটা এলো সেটা হচ্ছে কি জানো তো? হোমো ইরেক্টাস। হোমো ইরেক্টাস। এই হোমো ইরেক্টাস মানে কি? এই হোমো ইরেক্টাসটার অর্থ হচ্ছে মানুষ যখন প্রথমবার, হোমো ইরেক্টাস নামটা হচ্ছে ফর ইজ ইরেক্ট পশ্চার, সে প্রথমবার সোজা হয়ে দাঁড়াতে শিখলো, পায়ের ওপর ভর দিয়ে সে প্রথমবার সোজা হয়ে দাঁড়াতে শিখলো। তাহলে হোমো হাবিলিস প্রথম যখন সে হাতের ব্যবহার করতে শিখলো তাই হ্যান্ড ইউজিং ম্যান বলা হয়। তারপরে আসলো হোমো ইরেক্টাস, যখন মানুষ ফর ইজ ইরেক্ট পশ্চার, সে সোজা হয়ে দাঁড়াতে শিখলো পায়ের ওপর ভর দিয়ে। আর 3 নাম্বার যেটা এলো সেটা হচ্ছে হোমো সেপিয়েন্স। 3 নাম্বার যেটা হলো মাই ডিয়ার স্টুডেন্ট সেটা হচ্ছে হোমো সেপিয়েন্স। এই যে হোমো সেপিয়েন্স, এই হোমো সেপিয়েন্স এর অর্থ হচ্ছে কি? হোমো সেপিয়েন্স এর অর্থ হচ্ছে থিঙ্কিং ম্যান। কি বললাম? থিঙ্কিং ম্যান। অর্থাৎ প্রথমবার মানুষ তার মস্তিষ্ককে ব্যবহার করতে শিখলো। দেখো আমাদের যাতে বাঘ,
সিংহ, হাতি, গন্ডার এই সমস্ত বন্যপ্রাণী ভীষণ শক্তিশালী, শারীরিক দিক থেকে তারা আমাদের চাইতে প্রচন্ড শক্তিশালী। কিন্তু ওই যে বললাম না, গোটা পৃথিবীর মালিক কিন্তু হচ্ছে মানুষ। কেন? কারণ ওই যে বললাম, আমাদের মাথায় মস্তিষ্ক দিয়েছে, আমাদের মাথায় মস্তিষ্ক রয়েছে। এই মস্তিষ্ককে দিয়ে আমরা গোটা পৃথিবীর উপর মানব সভ্যতা তার রাজত্ব কায়েম করেছি। আর এই যে হোমো সেপিয়েন্স, আমরা যেটা বলি থিঙ্কিং ম্যান, চিন্তাশীল মানুষ, মানুষ প্রথমবার চিন্তা করতে শিখল। তো এই যে হোমো সেপিয়েন্স, এই হোমো সেপিয়েন্স নামক মানব প্রজাতিটার আবির্ভাব ঘটলো যে যুগটাতে, সেটা হচ্ছে আপার প্যালিওলিথিক এজ। তাই জন্য আমরা এটা প্রত্যেকে মনে রাখবো যে কোন পাথরের যুগে প্রথম হোমোসেপিয়েন্স প্রজাতির মানব জীবাশ্মের বা মানুষের আবির্ভাব ঘটে। তো আমরা প্রত্যেকে মনে রাখবো সেটা হচ্ছে কিন্তু আপার প্যালিওলিথিক পিরিয়ড। এর পাশাপাশি তোমাদেরকে বলে রাখি, আপার প্যালিওলিথিক পিরিয়ডেও কিন্তু মানুষ পাথরের অস্ত্র ব্যবহার করেছিল। তবে আপার প্যালিওলিথিক পিরিয়ডে পাথরের অস্ত্রের পাশাপাশি সে আরেকটা নতুন অস্ত্র ব্যবহার করতে শিখল। তোমরা বলতে পারো স্যার তাহলে কি কোনো ধাতুর অস্ত্র? ধাতুর অস্ত্র তো কোনো মতেই হবে না। যদি বলো কেন হবে না, ধাতুর অস্ত্র হবে না এই কারণে, কারণ তো এন্টায়ার স্টোন এজে মানুষ তো ধাতুর ব্যবহারই তো জানতো না। তাহলে স্যার যেটা হচ্ছে সেটা হচ্ছে বোন টুলস। প্রত্যেকে মনে রাখবে, ভেরি মাচ ইম্পর্টেন্ট। প্রাণীর হাড়, সে হাড় দিয়ে সে প্রথমবার অস্ত্র তৈরি করতে শিখল, বোন টুলস। এটা আমাদের পরীক্ষায় আসে। দ্য ইউজ অফ বোন টুলস ফার্স্ট অ্যাপিয়ার্ড ইন হুইচ অফ দি ফলোইং স্টোন এজ। হাড়ের অস্ত্রের ব্যবহার মানুষ প্রথম যে পাথরের যুগে করতে শিখেছিল, সেই যুগটার নাম হচ্ছে আপার প্যালিওলিথিক পিরিয়ড। মনে থাকবে তো? তাহলে আপার প্যালিওলিথিক পিরিয়ড থেকে আমরা দুটো ইনফরমেশন পেয়ে গেলাম। প্রথম ইনফরমেশন যেটা, সেটা হচ্ছে ফার্স্ট অ্যাপিয়ারেন্স অফ হোমো সেপিয়েন্স টুক প্লেস ইন হুইচ অফ দি ফলোইং স্টোন এজ, আনসার করতে পারবো। আর যদি বলে দ্য ফার্স্ট ইউজ অফ বোন টুলস অ্যাপিয়ার্ড ইন হুইচ অফ দি ফলোইং স্টোন এজ, আমরা এটার উত্তর করতে পারবো আপার প্যালিওলিথিক এজ। ঠিক, দেখো আপার প্যালিওলিথিক এজের পর আমরা চলে যাবো শটান যে যুগটাই, সেটা হচ্ছে মেসোলিথিক যুগ। কারণ প্যালিওলিথিক যুগ কে তিনটে ভাগে ভাগ করেছি আমরা, ভাগ করা যায়। একটা হচ্ছে লোয়ার প্যালিওলিথিক, একটা হচ্ছে মিডিল প্যালিওলিথিক, এবং একটা হচ্ছে আপার প্যালিওলিথিক। এবং এই যে এন্টায়ার প্যালিওলিথিক যুগ, এই পুরো প্রাচীন প্রস্তর যুগে মানুষের জীবনযাত্রার প্রকৃতি কেমন ছিল? ওই যে বলেছি প্রথমে, হান্টার অ্যান্ড নোম্যাডিক। তারা প্রাণী শিকার করত, আর ছিল নোম্যাডিক মানে যাযাবর। তারা সকালে এক জায়গায়, তো বিকেলে অন্য জায়গায়, বিকেলে অন্য জায়গায়, তো সন্ধ্যাবেলা অন্য জায়গায়, বা রাত্রিবেলা অন্য জায়গায়। অর্থাৎ দলবদ্ধভাবে তারা থাকতো ঠিকই, কিন্তু তাদের কোনো স্থায়ী বসতি ছিল না। তাই প্যালিওলিথিক যুগে মানুষের পুরো জীবনযাত্রাটা ছিল কিন্তু হান্টিং অ্যান্ড গ্যাদারিং, এবং অবশ্যই নোম্যাডিক, তার কোনো স্থায়ী বসত বাড়ি ছিল না। মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা ব্যান্ডের গান শুনি, তোমরাও শোনো, অনেক ব্যান্ডের গান তোমাদের কলেজ ফেস্ট বা আমাদের ইউনিভার্সিটি ফেস্টে হয়। এই যে ব্যান্ড কালচার, ব্যান্ড শব্দটা কোত্থেকে এসেছে জানো? এই যে প্যালিওলিথিক যুগে মানুষ যেই দলবদ্ধ হয়ে যাযাবরের মতো জীবনযাপন করত, এখান থেকেই এই 100 জনের, মানে প্যালিওলিথিক পিরিয়ডে 100 জনের কম সদস্য বিশিষ্ট মানুষেরা দলবদ্ধভাবে যে জায়গাটা থাকতো, সেটাকেই কিন্তু হিস্টোরিয়ানরা বলেছিলেন ব্যান্ড। হ্যাঁ, ব্যান্ড এই শব্দটা ব্যবহৃত হয় বা ব্যবহার করা হয় এই এন্টায়ার প্যালিওলিথিক যুগে মানুষের ওই যাযাবর জীবনযাপনে তারা যে ওই 100 জনের কম সদস্য বিশিষ্ট হয়ে দলবদ্ধ হয়ে থাকতো, সেটাকে বোঝাতে। এটা আমাদের ইউপিএসসি পরীক্ষায় আসা একটা প্রশ্ন ছিল, যে ব্যান্ড শব্দটাকে তুমি কিভাবে প্যালিওলিথিক যুগের বা স্টোন এজে মানুষের হিউম্যান সেটেলমেন্টের সাথে তুমি রিলেট করবে। যাই হোক,
কিন্তু প্যালিওলিথিক যুগের পর যখন মেসোলিথিক যুগ এলো মাই ডিয়ার স্টুডেন্টস, তখন আমাদের পৃথিবীতে জলবায়ুগত একটা পরিবর্তন ঘটল। এন্টায়ার প্যালিওলিথিক যে যুগ, সেই যুগটা ছিল প্লিস্টোসিন এজের মধ্যে। প্লিস্টোসিন এজ, যেটা আমরা বলে থাকি হিম যুগ। প্লিস্টোসিন এজ শেষ হলো, প্যালিওলিথিক যুগও কিন্তু শেষ হয়ে গেল। প্লিস্টোসিন যুগের পর পৃথিবীতে যে নতুন জলবায়ুগত যুগটা এলো, সেই যুগটার নাম হচ্ছে হলোসিন যুগ বা হলোসিন এজ। যে হলোসিন এজ এখনো চলছে আমাদের পৃথিবী। আর এই হলোসিন এজ আসার সঙ্গে সঙ্গে আমরা দেখলাম মানব সভ্যতার ইতিহাসে যে দ্বিতীয় যুগটা এলো, যে দ্বিতীয় স্টোন এজটা এলো, তার নাম হচ্ছে মেসোলিথিক এজ। আর এই মেসোলিথিক এজে মানুষের ওই যে তোমাদেরকে প্রথমেই বলেছিলাম না, টেকনোলজিক্যাল চেঞ্জেস, স্টোন টুলের ক্ষেত্রে টেকনোলজিক্যাল চেঞ্জেস, পাথরের অস্ত্রের প্রযুক্তিগত পরিবর্তন বা বিবর্তন, এই শব্দটা আমি বারবার ইউজ করেছিলাম, ইভ্যালুয়েশন। এবার দেখো ইভ্যালুয়েশনের গল্প শুনবে। মেসোলিথিক যুগে এসে মানুষ যে পাথরের অস্ত্রগুলো প্যালিওলিথিক যুগে ব্যবহার করত, সেই অস্ত্রগুলো ছিল ভোঁতা। পাথরের অস্ত্রগুলো ছিল ভোঁতা, আকারে বিরাট বড়, সেগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় ক্যারি করতে ভীষণ অসুবিধে হতো। তাই মেসোলিথিক যুগে এসে মানুষের পাথরের অস্ত্রের একটা আকৃতিগত পরিবর্তন ঘটল। আর সেই পরিবর্তনটা কি রকম ছিল? মানুষের পাথরের অস্ত্র ব্যাপক রকমের ছোট হয়ে গেল। ইয়েস, পাথরের অস্ত্রের আকারটা অত্যন্ত ছোট হয়ে গেল, যাতে সে এটাকে আরো বেশি ব্যবহার উপযোগী হিসেবে গড়ে তুলতে পারে। আর এই যে মেসোলিথিক যুগে মানুষের ব্যবহৃত পাথরের অস্ত্রের এই সাইজের যে পরিবর্তনটা ঘটে গেল, এই ছোট পাথরের অস্ত্রটাকে নাম দেওয়া হলো কি? মাইক্রোলিথস। এবং এই মাইক্রোলিথসের সাইজটা খালি দেখো, 1 to 5 সেন্টিমিটার, 1 থেকে 5 সেন্টিমিটার ছিল এই মাইক্রোলিথসের কিন্তু সাইজ। আর এই যে ছবিতে দেখতে পাচ্ছ, এই মাইক্রোলিথসের ছবি। আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে যে মাইক্রোলিথসের ব্যবহার মানুষ প্রথম কোন পাথরের যুগে করেছিল? উত্তর করতে পারবে মেসোলিথিক যুগে। যেহেতু মেসোলিথিক যুগে মানুষ প্রথম মাইক্রোলিথসের ব্যবহার শিখেছিল, তাই মেসোলিথিক যুগকে আমরা বলে থাকি মাইক্রোলিথিক এজ। মনে থাকবে। এবার প্যালিওলিথিক যুগে স্যার মানুষের জীবনযাত্রা কি ছিল বলেছি? হান্টিং এন্ড গ্যাদারিং, এবং তারা ছিল পুরো মাত্রায় নোম্যাডিক যাযাবর। তোমরা প্রশ্ন করতে পারো, স্যার মেসোলিথিক যুগে কি মানুষের জীবনযাত্রায় কোনো পরিবর্তন আসলো? ইয়েস, ডেফিনেটলি এসেছে। দেখো, মেসোলিথিক যুগে মানুষের জীবনে পরিবর্তন যদি বলো, তাহলে সবচেয়ে বড় পরিবর্তন যেটা হচ্ছে, সেটা হচ্ছে সেমি পার্মানেন্ট সেটেলমেন্ট। মানুষ প্রথমবার ঘর বাঁধতে শিখলো। সে মেসোলিথিক যুগে কিন্তু আর যাযাবর নয়, সে মেসোলিথিক যুগে প্রথমবার ঘর বাঁধতে শিখলো। ইয়াস, ঠিক শুনছো। সে মেসোলিথিক যুগে প্রথমবার ঘর বাঁধতে শিখলো, এবং সে ঘর বাঁধাটাও কিন্তু পার্মানেন্টলি নয়, স্থায়ীভাবে নয়, অর্ধস্থায়ীভাবে। মেসোলিথিক যুগে মানুষের জীবনযাত্রার পরিবর্তন এলো বলতে যেটা, সে কিন্তু ফিশিং করতে শিখলো, মাছ ধরতে শিখলো সে। এবং আমরা মেসোলিথিক যুগে ইনস্ট্যান্সেস অফ অ্যানিমাল ডোমেস্টিকেশন, বেশ কিছু প্রাণীকে তারা গৃহপালিত করণেরও কিন্তু কাজ সেটা শুরু করলো। এবং কিছু কিছু ক্ষেত্রে মেসোলিথিক যুগে আমরা দেখলাম মানুষ কিন্তু ফুড প্রোডাকশনের ব্যাপারটাও কিন্তু আংশিকভাবে শিখলো। তাহলে কতগুলো পরিবর্তন এলো বুঝতে পারছো তো, প্যালিওলিথিক যুগ থেকে মেসোলিথিক যুগে। ওই জন্য আমি ইচ্ছে করে একটা শব্দ ব্যবহার করেছিলাম আজকের ক্লাসের শুরুতেই, যে আমাদের মানব সভ্যতার বয়স যত বেড়েছে, মানব সভ্যতা ক্রমেই কিন্তু উন্নতির পথে এগিয়ে গেছে। মাই ডিয়ার স্টুডেন্টস, মেসোলিথিক যুগের যদি আমরা গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোকে নিয়ে আলোচনা করি, তো মনে রাখবে মেসোলিথিক যুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন্দ্র এই যে এটা রয়েছে, বাগর। খুব ভালো করে মনে রাখবে। এই বাগর কোথায় অবস্থিত? বাগর অবস্থিত হচ্ছে রাজস্থানে। বাগর কেন ইম্পর্টেন্ট? বাগর এই কারণে ইম্পর্টেন্ট, কারণ এটা হচ্ছে ভারতের সবচেয়ে বৃহত্তম মেসোলিথিক সাইট। পরীক্ষায় প্রশ্ন দেয় যে ভারতের সবচেয়ে বৃহত্তম মেসোলিথিক সাইটটির নাম কি? তার নাম বাগর।
ভাগোর কোথায় অবস্থিত? ভাগোর রাজস্থানে অবস্থিত, মনে রাখবে। মাই ডিয়ার স্টুডেন্টস, মেসোলিথিক যুগের এছাড়াও আরো অনেক কেন্দ্র রয়েছে, যেমন ধরো আমাদের বাংলায়, পশ্চিমবঙ্গে মেসোলিথিক যুগের যে গুরুত্বপূর্ণ কেন্দ্রটা পাওয়া গেছে তার নাম বীরভানপুর। যে বীরভানপুর আমাদের দুর্গাপুর বলে যে অঞ্চলটা রয়েছে, দুর্গাপুরের পার্শ্ববর্তী অঞ্চলে অবস্থিত। মনে রাখবে বীরভানপুর হচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গে আবিষ্কৃত একটি মেসোলিথিক কেন্দ্র। এর পাশাপাশি বলতে পারো মেসোলিথিক যুগের আরো একটা কেন্দ্রের নাম হচ্ছে মোরহানা পাহাড়, যেটা বর্তমানে উত্তরপ্রদেশে অবস্থিত। এই মোরহানা পাহাড়টা কেন গুরুত্বপূর্ণ জানো তো? এই মোরহানা পাহাড়ে আমরা রক শেল্টার্স পেয়েছি। রক শেল্টার্স মানে, রক শেল্টার্স মানে ওই গুহা কেটে মানুষ গুহার ভেতর তার বসতি করেছে, রক শেল্টার্স বলা হয়। এটার চাইতেও বেশি ইম্পর্টেন্ট যে মোরহানা পাহাড়ের গুহার গায়ে মেসোলিথিক যুগের মানুষ কিছু গুহা চিত্র এঁকে রেখেছে। তার মানে স্যার, মেসোলিথিক যুগে আমরা আরো একটা অতিরিক্ত ফিচার পেয়ে গেলাম। মেসোলিথিক যুগে মানুষ ফিশিং করতে শিখেছিল, মেসোলিথিক যুগে মানুষ সেমি পার্মানেন্ট সেটেলমেন্ট করতে শিখেছিল, মেসোলিথিক যুগে মানুষ আংশিক ক্ষেত্রে অ্যানিমেল ডোমেস্টিকেশন শিখেছিল, মেসোলিথিক যুগে মানুষ আংশিকভাবে সে ফুড প্রোডাকশন করতে শিখেছিল, মেসোলিথিক যুগে স্যার মানুষ মাইক্রোলিথসের ব্যবহার শিখেছিল। এতগুলো বৈশিষ্ট্য, তার সঙ্গে আরো একটা অতিরিক্ত বৈশিষ্ট্য তোমরা খাতায় লিখে রাখবে বা তোমরা মনে রাখবে যে মেসোলিথিক যুগে মানুষ এটা করতে শিখেছিল, রক পেন্টিং, গুহা চিত্র সে আঁকতে শিখেছিল। প্রমাণ আমাদের মোরহানা পাহাড়। মোরহানা পাহাড়ে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা মোরহানা পাহাড়ে দেখতে পাচ্ছি রক পেন্টিংস, একটা গুহা চিত্র। যে গুহা চিত্র দেখা যাচ্ছে সো টু চ্যারিয়টস, দুটো রথ কে দেখা যাচ্ছে। তাই মনে রাখবে মেসোলিথিক যুগে মানুষ রক পেন্টিং এর ব্যবহার জানতো, আর এই রক পেন্টিং এর, মেসোলিথিক যুগে রক পেন্টিং এর একটা এক্সাম্পল হচ্ছে কিন্তু আমাদের মোরহানা পাহাড়। মেসোলিথিক যুগের যখন কথা বলবো তখন এই ভীমবেটকার কথা না বলে যায় কি করে? দেখতে পাচ্ছ ছবিতে তোমরা প্রত্যেকে ভীমবেটকা, যেটা আমাদের সেন্ট্রাল ইন্ডিয়াতে অবস্থিত। এই যে ছবিটা ভীমবেটকা, এই যে দেখতে পাচ্ছ ছবিটা, এটা হচ্ছে ভীমবেটকা গুহা, ভীমবেটকা গুহায় প্রবেশ চিত্র এটা। আর এই যে ছবিটা দেখতে পাচ্ছ স্ক্রিনে তোমরা, এই ছবিটা মাই ডিয়ার স্টুডেন্টস, এই যে ছবিটা, এটা হচ্ছে ভীমবেটকা গুহার ভেতরে মেসোলিথিক যুগে মানুষের দ্বারা আঁকা গুহা চিত্র। এই যে গুহা চিত্র, এটা কিন্তু মেসোলিথিক যুগে মানুষের আঁকা, এবং সেই গুহা চিত্রে তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ, দেখো ঘোড়ার জাতীয় কোনো একটা প্রাণীর পিঠে চড়ে তারা বোধহয় যুদ্ধ করতে যাচ্ছে, এরকম একটা সিন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তার মানে আমরা বললাম অ্যানিমেল ডোমেস্টিকেশন, কথাটা প্রমাণ পেলে তো? মেসোলিথিক যুগে যে মানুষ খানিকটা হলো অ্যানিমেল ডোমেস্টিকেশন করতে শিখেছিল, তার প্রমাণ কিন্তু ভীমবেটকার এই যে ঘোড়ার পিঠে চড়ে কয়েকজন, দেখো ঘোড়ার জাতীয় কোনো একটা প্রাণীর পিঠে চড়ে তারা যুদ্ধ করার একটা ভঙ্গিমা দেখা যাচ্ছে, এখান থেকে প্রমাণিত। এই যে ভীমবেটকার যে গুহা চিত্র রয়েছে, মনে রাখবে ভীমবেটকার এই গুহা চিত্র, টোটাল ভীমবেটকাতে আমরা 621টা মতো রক শেল্টার্স পেয়েছি। কতগুলো বললাম? 621টা মতো রক শেল্টার্স পেয়েছি। তার ভেতর 400টা রক শেল্টারে আমরা রক পেন্টিং পেয়েছি। 621টা রক শেল্টার্স, তার মধ্যে 400টায় আমরা রক পেন্টিংস পেয়েছি। রক পেন্টিংস, গুহা চিত্র পেয়েছি আমরা। এই গুহা চিত্রগুলো, ভীমবেটকার এই গুহা চিত্রে টোটাল 16 কালার সেট হ্যাভ বিন ইউজড। ভীমবেটকার এই গুহা চিত্রে টোটাল 16টা কালার সেট ইউজ করা হয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি যে রংটার ব্যবহার করে সেটা হচ্ছে লাল, মনে রাখবে। ভীমবেটকার এই গুহা চিত্রে সবচেয়ে বেশি যে প্রাণীটার ছবি ব্যবহৃত হয়েছে সেটা হচ্ছে বুয়োর, আমরা এটাকে বরাহ বলে থাকি, বুয়োর। এই জন্যই ভীমবেটকার এই বুয়োর, বরাহটাকে বলা হয় ভীমবেটকা বুয়োর, মনে রাখবেন। তবে অদ্ভুত ভাবে ভীমবেটকার এই গুহা চিত্রের ভেতর যে প্রাণীটার কোনো ছবি নেই, সাপ। হ্যাঁ, ভীমবেটকার এই গুহা চিত্রের ভেতর প্রায় ওই অলমোস্ট 26টার মতো প্রাণীর, মানে অ্যানিমাল স্পিসিসের ছবি রয়েছে। তার মধ্যে যে প্রাণীটার কোনো ছবি নেই সেটা হচ্ছে সাপ।
জানি না মেসোলিথিক যুগের মানুষজন সাপকে চিনতো না, মানে সাপের সঙ্গে তাদের কোনো পরিচিতি ছিল না, হোয়াট এভার, সেটা অন্য কথা। তো এটা মনে রাখবে, এই ভীমবেটকা, তার মানে মেসোলিথিক যুগের রক পেইন্টিং এর সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে ভীমবেটকা এবং একটা মোরানা পাহাড়, আমরা কথা বলেছি। আর এই ভীমবেটকার গুহা চিত্রটা যিনি প্রথম আবিষ্কার করেন সেই ভদ্রলোকের নাম হচ্ছে ভিএস ওয়াকাঙ্কার। ওয়াকাঙ্কার, WAKNKAR, মনে রেখো, ঠিক আছে? বেশ, ভীমবেটকার পর, সরি, আমাদের মেসোলিথিক যুগের পর আমরা চলে যাব লাস্ট যে পাথরের যুগটায়, সেটা হচ্ছে নিওলিথিক যুগ। এখন এই নিওলিথিক যুগ নিয়ে আমি কিছু বলবো না, আমার এই পিপিটির যে ছবিটা রয়েছে ছবিটাই কিন্তু কথা বলবে। ছবিতে কি দেখা হচ্ছে দেখো, খুব ভালো করে দেখো ছবিটায়। ছবিটায় তোমরা কি দেখতে পাচ্ছ? নাম্বার ওয়ান, ওপরে এগ্রিকালচার, মানুষ ব্যাপকভাবে কৃষিকাজ করতে শিখেছে। দেখো, সে কৃষিকাজ করছে, ফসল উৎপাদন করেছে, ফসল কেটে নিয়ে সে এক জায়গায় ফসলটাকে হোল্ড করছে, স্তূপাকৃত করছে। নিওলিথিক যুগে দেখতে পাচ্ছ বিউরিয়ালস, সে যে লোকালয়টায় থাকে, সে যে অঞ্চলটায় থাকে, তার পাশাপাশি অঞ্চলে সে কিন্তু সমাধি দিয়েছে তার প্রিয় মানুষদের মারা যাওয়ার পর। এটা কি দেখা যাচ্ছে? ফার্মিং, সে কৃষিকাজ করছে। এখানে কি দেখা যাচ্ছে? ডোমেস্টিকেশন। দেখো, দেখতে পাচ্ছ গবাদি পশু, ভেড়া বা ছাগল জাতীয় কিছু প্রাণী কে তারা ডোমেস্টিকেশন করতে শিখেছে, ব্যাপকভাবে করতে শিখেছে, যেটা মেসোলিথিক পিরিয়ডে আংশিকভাবে ছিল, নিওলিথিক যুগে সেটা কিন্তু ব্যাপকভাবে হচ্ছে। স্টোর হাউস, খাদ্যদ্রব্যগুলোকে সে সঞ্চয় করতে শিখছে কোন একটা স্টোর হাউসে, যাতে দুর্ভিক্ষের সময় বা প্রাকৃতিক দুর্যোগের সময় যাতে কি করা যেতে পারে, খাদ্য সেখান থেকে সংগ্রহ করা যেতে পারে, রাইট? হ্যান্ডিক্রাফটস, সে কারিগরি বিদ্যা শিখছে। আর এই সবের উপর ভিত্তি করে কি গড়ে উঠছে দেখো, ভিলেজ, সেলফ সাফিসিয়েন্ট ভিলেজ ইকোনমি, স্বয়ং সম্পূর্ণ গ্রামীণ অর্থনীতি। মাই ডিয়ার স্টুডেন্টস, গল্পটা শুরু করেছিলাম প্যালিওলিথিক যুগে মানুষের জীবনযাত্রার যে বৈশিষ্ট্যটা নিয়ে, সেই বৈশিষ্ট্যটা ছিল হান্টিং অ্যান্ড গ্যাদারিং। মানুষ শিকার করত, আর মানুষ এক জায়গায় জড়ো হয়ে থাকতো, তার কোনো ঘর ছিল না, সে ছিল নোম্যাডিক। আর আমরা যখন আজকে নিওলিথিক যুগে এসে পৌঁছে গেলাম, তখন দেখলাম সে গড়ে তুললো স্বয়ং সম্পূর্ণ গ্রামীণ অর্থনীতি, যার মধ্যে সে কৃষিকাজ করতে শিখেছে, যার মধ্যে সে খাদ্য উৎপাদন করতে শিখে গেছে, যার মধ্যে সে খাদ্যকে সঞ্চয় করতে শিখেছে, যার মধ্যে সে পশুর গৃহপালিতকরণ শিখেছে, যার মধ্যে সে বলতে পারো আগুনের ব্যবহার ব্যাপকভাবে শিখেছে, যার মধ্যে সে মৃৎপাত্রের ব্যবহার শিখেছে, মৃৎপাত্র উৎপাদন করতে শিখেছে, পটারি যেটাকে আমরা বলি, যার মধ্যে সে চাকার ব্যবহার করতে শিখেছে। এতগুলো পরিবর্তন এলো মানব সভ্যতার ইতিহাসে। আর এই পরিবর্তনটার দিকে লক্ষ্য রেখেই বিখ্যাত ঐতিহাসিক যার নাম হচ্ছে ভি গর্ডন চাইল্ড, এই ভি গর্ডন চাইল্ডের মতো ব্যক্তি নব্য প্রস্তর যুগে মানব সভ্যতার এই যে এতগুলো পরিবর্তন, এই পরিবর্তনটাকে তিনি বলেছেন, যে টার্মটা ইউজ করেছেন সেই টার্মটা হচ্ছে নিওলিথিক রেভলিউশন। আমরা বলতে পারি এটাকে নিওলিথিক বিপ্লব। পরীক্ষায় দেয়, দ্য টার্ম নিওলিথিক রেভলিউশন ওয়াজ কয়েন্ড বাই হুম? আমরা প্রত্যেকে উত্তর করতে পারবো, দ্য টার্ম নিওলিথিক রেভলিউশন ওয়াজ কয়েন্ড বাই ভি গর্ডন চাইল্ড। ভি গর্ডন চাইল্ড তিনি কিন্তু এই নিওলিথিক টার্ম, সরি নিওলিথিক রেভলিউশন এই শব্দবন্ধটা ফার্স্ট তিনি ইউজ করেছেন। ক্লিয়ার? তাহলে যদি বলে নিওলিথিক রেভলিউশন ব্যাপারটা কি, খাই নাকি মাথায় দেয়, আশা করবো তোমরা প্রত্যেক উত্তর করতে পারবে। আর যদি বলে নিওলিথিক শব্দবন্ধটা প্রথমকে ব্যবহার করেছেন, সেটাও তুমি উত্তর করতে পারবে ভি গর্ডন চাইল্ড। দেখো, ভারতবর্ষে নিওলিথিক যুগের টোটাল 6টা মানে 6টা জায়গায় এই নিওলিথিক যুগ পাওয়া গেছে, 6টা আঞ্চলিক জায়গায়। সব জায়গাগুলো তোমাদের মনে রাখার দরকার নেই। এক্ষেত্রে এই ছবিটা তোমরা দেখতে পাচ্ছ আমি জানি না, যদি পরিষ্কার দেখতে পাও, যদি দেখতে পাও তাহলে দেখতে পাচ্ছ না একটা স্কেলেটনের ছবি। আমি ডেফিনেটলি সেই ছবিটার ব্যাপারে যাব, তার আগে বলে রাখি এই সাইটটার নাম তোমরা খুব ভালো করে মনে রাখবে, বুরজা হোম। এই যে বুরজা হোম বলে যে সাইটটা, মাই ডিয়ার স্টুডেন্টস, এটা একটা নব্য প্রস্তর যুগের কেন্দ্র, এবং এই কেন্দ্রটা কোথায় অবস্থিত? জম্মু এন্ড কাশ্মীর।
তো এই ইনফোটা মনে রাখবে যে বুরজাহোম কোন যুগের কেন্দ্র এবং বুরজাহোম কোথায় অবস্থিত, জম্মু এন্ড কাশ্মীরে। এবার এই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এই ছবিতে কি রয়েছে? ছবিতে রয়েছে একটা কুকুরের সমাধি, কুকুরের সমাধি। বুরজাহোম গুরুত্বপূর্ণ এই কারণের জন্য, কারণ বুরজাহোমে আমরা একটা সমাধি পেয়েছি, গ্রেভিয়ার্ড পেয়েছি, যেখানে দেখা যাচ্ছে একজন ব্যক্তির সাথে একটা কুকুরকে সমাধিস্থ করা হয়েছে। তার মানে এখান থেকে প্রমাণিত যে ওই কুকুরটি ওই ব্যক্তির পোষ্য ছিল, পোষ্য সারমেয় ছিল। তো তাই এটা পরীক্ষায় প্রশ্ন দেয় যে নব্য প্রস্তর যুগের যে কেন্দ্রে একটি কুকুরকে তার প্রভুর সাথে সমাধিস্থ করা হয়েছে, সেই কেন্দ্রটির নাম কি? আমরা প্রত্যেক উত্তর করতে বুরজাহোম। তার সমাধি প্রস্তরের ছবিটা তোমরা দেখতে পাচ্ছ। নিওলিথিক যুগের আরো কয়েকটা কেন্দ্রের আরো একটা কেন্দ্রের আমি তোমাদের নাম বলবো মাই ডিয়ার স্টুডেন্টস। সেই কেন্দ্রটার নাম হচ্ছে তোমার আমাদের মেহেরগড়। সেই কেন্দ্রটার নাম হচ্ছে কিন্তু মেহেরগড়। দেখো, মেহেরগড় নিয়ে যদি আমি আলোচনা করতে যাই, এই যে মেহেরগড় খুব ইম্পর্টেন্ট। মেহেরগড় থেকে WBCS সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে প্রশ্ন বারবার করে ঘুরে ফিরে আসে, যে মেহেরগড় হচ্ছে ভারতের মানে ভারতীয় উপমহাদেশের একটি নব্য প্রস্তর যুগের কেন্দ্র, যেখানে প্রথম আর্লিয়েস্ট এক্সিস্টেন্স অফ এগ্রিকালচার, কৃষিকাজের সর্বপ্রাচীন নিদর্শন পাওয়া গেছে। কাইন্ডলি এটা প্রত্যেকে তোমরা মনে রাখবে। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন দেয় মানে এই প্রশ্নটাই বারবার করে ঘুরে ফিরে এসেছে যে আর্লিয়েস্ট এক্সিস্টেন্স অফ এগ্রিকালচার in Indian subcontinent was found in which of the following center? সর্বপ্রাচীন কৃষিকাজের নিদর্শন ভারতীয় উপমহাদেশের যে কেন্দ্রটায় পাওয়া গেছে তার নাম হচ্ছে মেহেরগড়। কাইন্ডলি প্রত্যেকে তোমরা এটা মনে রাখবে। তোমরা যদি WBCS এর PYQ দেখো তো দেখবে এই প্রশ্ন একাধিকবার এসেছে। মেহেরগড় কোথায় অবস্থিত? মেহেরগড় অবস্থিত হচ্ছে পাকিস্তানের বালুচিস্তানে, রাইট? এবং এই মেহেরগড় 1975 সাল নাগাদ 1975-এ জা ফ্রাসোয়া জারেজ তিনি এটা আবিষ্কার করেছিলেন, ফরাসি প্রত্নতত্ত্ববিদ। বোলান গিরিপথ যেটা হচ্ছে বোলান তোমার যে বোলান পাস, সে বোলান পাসে কিন্তু মেহেরগড় অবস্থিত। 1975 এটা আবিষ্কার করা হয় এবং মেহেরগড়ে কিন্তু আমরা সর্বপ্রাচীন কৃষিকাজের নিদর্শন পাচ্ছি। তো এই হচ্ছে স্যার আমাদের মোটামুটি প্যালিওলিথিক যুগ, মেসোলিথিক যুগ এবং নিওলিথিক যুগ সম্পর্কিত ধারণা। পুরো পাথরের যুগ এখানে গিয়ে কমপ্লিট। এই তিনটে যুগের পর যে যুগটা এসেছিল সেই যুগটার নাম হচ্ছে চ্যালকোলিথিক এজ। আমি তোমাদের ক্লাসের শুরুতেই বলেছিলাম যে এন্টায়ার পাথরের যুগ, প্রিহিস্টোরিক পিরিয়ডে মানুষ কিন্তু কোনো ধাতুর ব্যবহার জানতো না। দে ডিড নট নো দ্য ইউজ অফ এনি মেটাল ইন দ্য এন্টায়ার প্রিহিস্টোরিক পিরিয়ড। কিন্তু এই পাথরের যুগ যখন শেষ হলো, তারপর আমাদের নতুন মানব সভ্যতার ইতিহাসে যে যুগটা শুরু হলো সেই যুগটার নাম হচ্ছে কি? চ্যালকোলিথিক এজ। চ্যালকোলিথিক, আমরা যদি শব্দটাকে ভেঙে ফেলি, চ্যালকোলিথিকের শব্দটা হবে চ্যালকো। চ্যালকো যদি মাঝখানে একটা আমি এরকম সীমারেখা দিয়ে দিই, চ্যালকো, এই চ্যালকো শব্দটার অর্থ কি জানো? কপার মানে তামা, আর লিথিক মানে পাথর বা স্টোন। তাহলে আমরা চ্যালকোলিথিককে বাংলায় ভেঙে বলতে পারি তাম্রপ্রস্তর যুগ। তাহলে যদি আমাদের বলে যে পাথরের যুগের পর আসছে তাম্রপ্রস্তর যুগ, তাহলে মানব সভ্যতার ইতিহাসে মানুষের দ্বারা ব্যবহৃত প্রথম ধাতুটির নাম কি? তো আমরা মনে রাখবো মানুষের দ্বারা ব্যবহৃত প্রথম ধাতুটার নাম হচ্ছে কপার বা তামা। ক্লিয়ার? এটা পরীক্ষায় আসে। তাহলে চ্যালকোলিথিক, তাহলে সরি প্রিহিস্টোরিক এজ বা স্টোন এজের পর নেক্সট যে যুগটা আসলো সেটা চ্যালকোলিথিক এজ বা তাম্রপ্রস্তর যুগ। এবং এই যুগে কিন্তু মানুষ প্রথম যে ধাতুর ব্যবহারটা করতে শেখে সেটা হচ্ছে কিন্তু তামার ব্যবহার। তো মাই ডিয়ার স্টুডেন্টস,
এই পাথরের যুগ সংক্রান্ত আমাদের আলোচনা এখানেই কমপ্লিট। এরপর ভিএসসির এই প্ল্যাটফর্মে তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট যে টপিকটা নিয়ে, সেটা হচ্ছে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, সিন্ধু উপত্যকার সভ্যতা বা হরপ্পা সভ্যতা নিয়ে। সেখানে আমরা ডেফিনেটলি হরপ্পা সভ্যতার বিভিন্ন দিকগুলোকে নিয়ে আলোচনা করব। তো আজকে এই পর্যন্ত, ভালো থেকো সবাই, ধন্যবাদ।